যাত্রাপালা সোহাগ রাতের শেষ সানা। কোথায় যাচ্ছিস আবির? বাবা আমি তোমার জন্য দাসী আনতে যাচ্ছি। বল বল বল। দাসী আনতে যাচ্ছি বাবা। চলো চলো সবাই বরযাত্রীর পাশে গিয়ে। হ্যাঁ হ্যাঁ চলো চলো। এখানে সবটা তুই বরযাত্রীর গাড়ি চড়ে এই বিয়েতে যাবি নাকি? ওই নয়, এই গায়ের বিয়ের আচার অনুষ্ঠান দেখবো বলেই সেই শহর কলকাতা থেকে ছুটে এসেছি। আমার ছোট খোকা এই বাড়ির গৃহলক্ষ্মী আনতে যাচ্ছে। ওদের মা যদি আজ বেঁচে থাকতো তাহলে হয়তো আজ কোনো কঞ্জলি দিয়ে বলতো তুই কোথায় যাচ্ছিস বাবা, আর অমনি আবির বলে উঠতো আমি তোমার দাসী আনতে যাচ্ছি মা। তখন ওদের মা হয়তো বলতো দাসী নয় রে বাবা, দাসী নয়, বল এই বাড়ির গৃহলক্ষ্মী আনতে যাচ্ছি। আনন্দের মাঝে আবার বুকে একটা ব্যথা আঘাত দিয়ে আসছে। আগে যদি বড় খোকার বিয়েটা দিতে পারতাম। তোমার বড় ছেলে যে বিশ্বের প্রতিজ্ঞা করে বসে আছে
তার এই জীবনে একটা দুর্ঘটনার পর থেকে ওই বিয়ে নামের শব্দটা তার জীবন থেকে কেটে একেবারে বাদ দিয়ে দিয়েছে। জানি মা, জানি। আর সেই জন্যই তো ব্যক্তিগত সিদ্ধান্তের উপর আমি আঘাত হানতে চাই। আরে তোর তো বরের গাড়িতে যাবার কথা, তুই হঠাৎ ফিরে এলি কেন মা? বাবা, তোমাকে একা বাড়িতে রেখে আমার বিয়েতে যেতে কিছুতেই মন সাই দিল না, তাই তো আমি ছোটকে বুঝিয়ে সুঝিয়ে পাঠিয়ে দিয়ে আমি বাড়িতে চলে এলাম। আমার জন্য একই ভাবিছে মা। এই আদর্শ চৌধুরী না পর্যন্ত সেই যে মরেও শান্তি পাবে না বাবা! মা। আগে তোর বিয়ে যে পাত্র দেখি, তারপর তো আমি মরবো। কি ব্যাপার সাগর, তুমি হঠাৎ এমন ভাবে ছুটে এলে কেন? তো অনেক আগেই রওনা। মাঝ রাতে হঠাৎ বড় ট্যাক্সি অ্যাক্সিডেন্ট করেছে বেশি। তুমি চুপ করো সাগর, তুমি চুপ করো। ওখানের কাজ বৈশাখী আমার এই সৌদটাকে থেকে পার করে দিতে পারে না। আমার মন বলছে আমি আবার সুস্থ হয়ে ওখানে পৌঁছে যাবে। বাবা, আরে ওরা সারাইটা বন্ধ করে কেন? সারাইয়ের সূর্যে আবির নাও পৌঁছাবে, হবে না। ওরা জোরে জোরে সারাই। শান্ত হও, শান্ত হও বাবা। তুমি তুমি যে অসুস্থ, এই সময় তোমায় অত উত্তেজিত হলে চলবে না। তুমি শান্ত হও বাবা। কিচ্ছু হবে না রে মা, কিচ্ছু হবে না। শত আঘাত সইতে সইতে আমার জীবনটা পাথর হয়ে গেছে। মেসমশাই, এই দেখো না, তুমি কাঁদছো কেন সাগর? কাঁদবে না, একদম কাঁদবে না। আমার মন বলছে হয়তো এখন আমি সুস্থ হয়ে উঠেছি। তোমাদের ওখানে পৌঁছে তোমার জন্য অপেক্ষা করছি। যাও যাও সাগর, তুমি শীঘ্রই ছুটে যাও। নির্ধারিত লগ্নে না হলেও অন্তত শেষ লগ্নেও তোমার বলবে বাবা, পাত্রস্থ করো বাবা। তাই হবে মেসমশাই, তাই হবে। আপনার কথা যেন অক্ষর অক্ষরে পালন হয়, নইলে আমার বলছে চিরলগ্ন অবস্থা হবে। তোমার বোনকে লগ্ন ভ্রষ্টের হাত থেকে বাঁচাতে তুমি অন্য পাত্রের সন্ধান করো। আমার আবির থাকতে আমাদের আবির সুস্থ স্বাভাবিক হয়ে আমাদের কাছে ফিরে আসতে পারবে না বাবা। কেন রে বটা? আমাদের ছোট এখন কেমন আছে? কেমন আছে তা বলার সময় এখন নাই ম্যাডাম, তবে ডাক্তার হিসাবে বলছে 48 ঘন্টার মধ্যে জ্ঞান না ফেললে আবির্ভাবকে হয়তো আর বাঁচানো যাবে না। তবে আবির্ভাবর জ্ঞান ফিরলেও সে চিরদিনের মতো অন্ধ হয়ে যেতে পারে। তবে এখন কান্নার সময় নাই ম্যাডাম, যেমন ভাবে হোক আকাশ বাবুকে বাঁচিয়ে তুলতেই হবে। তার জন্য দরকার ইমিডিয়েটলি 1 বোতল রক্ত। হ্যাঁ হ্যাঁ, রক্ত। এমন দুর্ভাগ্য আমাদের, সারা ব্লাড ব্যাংক তন্ন তন্ন করে খুঁজেও আবির্ভাবের গ্রুপের রক্ত পাওয়া গেল না। ও নেগেটিভ। হ্যাঁ, ও নেগেটিভ। তবে আপনার রক্ত ও নেগেটিভ। তাহলে আসুন, তাড়াতাড়ি চলে আসুন,
আর বিলম্ব না করে এক বোতল রক্ত দিয়ে আবির বাবুকে বাঁচিয়ে তুলুন, আবির বাবুকে বাঁচিয়ে তুলুন। আবিরের প্রাণ তো আমিও বাঁচাতে চাই, কিন্তু এর মধ্যে কিন্তু কি আছে বাবা সাগু? ধরো চেঁচালেন আকাশ দা, তুমি আর অবধ করো না বাবা। আমি তোমার পিতৃ তুল্য, আমার পুত্রের প্রাণ রক্ষার্থে আমি তোমার কাছে ভিক্ষে চাইছি। এক বোতল রক্ত অন্তত ভিক্ষে দাও। ভিক্ষে বলবেন না মেসমশাই, আবির আমার বোনের বাধ্যতা, আর তার চেয়ে বড় পরিচয় আবির আমার প্রাণের বন্ধু। সেই বন্ধুর প্রাণ বাজাতে যত রক্তের প্রয়োজন হয় আমি দেব মেসমশাই। কিন্তু আমাদের সবার মধ্যে একটা লগ্ন ভ্রষ্টার হাত থেকে বাঁচাতে আজ রাতেই আমার বোনকে আবির দান আপনি গ্রহণ করুন। না সাগর, বলো না সাগর, ভাইয়ের বাগদত্তাকে বিয়ে করে আমি জীবনের ভয়ঙ্কর ভুলটা করতে পারবো না সাগর। তোর এই জীবনের একটা ফুল যদি কারোর জীবনের বসন্তের ফুল হয়ে ফোটে, সেই ফুলটা করা কি তোর উচিত নয় বর্দা? প্রতিমা, এমন কথা বলছিস? বর্দা, তুই আমার সেই চরম দুর্ঘটনার কথা কি ভুলে গেলি, যে দুর্ঘটনা আমায় চির অবিবাহিত থাকার সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে। অর্জুনের তাগিদে এবার সিদ্ধান্ত তোকে পরিবর্তন করতে হবে। বাবা, তুমিও একথা বলছো বাবা? হ্যাঁ, বলতে আজ আমি বাধ্য হচ্ছি। আবিরের বাগদত্তা জেনেও মেয়েটা লগ্ন ভ্রষ্টার হাত থেকে তোকে বাঁচাতে হবে, বিয়ে করতে হবে। তার নারী জীবনের মান সম্মান রক্ষার্থে ভাইয়ের বাগদত্তা জেনেও তাকে তুই বিয়ে কর আকাশ। কিন্তু আবির যখন সুস্থ হয়ে আমাদের কাছে ফিরে আসবে, সে কি তখন আমাকে আগের মতো শ্রদ্ধা করবে বাবা? সে কি তার মনের ঘৃণা ছুড়ে আমাকে প্রাণ ভরে অভিশাপ দেবে না? কিছুক্ষণ আগে আপনি বললেন না আবির সুস্থ হয়ে ফিরে এলেও চিরদিনের মতো সে অন্ধ হয়ে যাবে, তাই তার সেই অন্ধত্বের সুযোগ নিয়ে আজীবন আমরা আবিরের সঙ্গে নাটক করে যাব। করো সাগর, তুমি চুপ করো। আমি এই মিথ্যা নাটকের কথা চেপে রেখে আজীবন আমি মিথ্যের অভিনয় করতে পারবো না সাগর। আকাশ তুই আমাকে ক্ষমা করো বাবা, নিতান্ত নিরুপায় হয়ে আজ আমি তোমার কথার অবাধ্য। বললি আকাশ, আমার অবাধ্য হয়ে তুই বাবা, বাবা, এই আকাশকে আমি এতদিন ধরে তিল তিল করে মানুষ করেছি, আকাশের মতো উদারি করে সেই আকাশ আজ কেমন সবার সামনে আমার উঁচু মাথাটা ওর কাছে আর জীবনের কোনো মূল্য নেই। একটা অসহায় নারীর সম্মান রক্ষার্থে নিজের প্রতিজ্ঞা রক্ষাটাই ওর কাছে বাবা,
হয়ে যা কুলাঙ্গার। তুই এখান থেকে চলে যা, যা যা আমার সামনে থেকে। আজ থেকে জানবো আকাশ বলে আমার মেসমশাই বড়দা বড়দা দেখে নিয়ে এসো, শিগগিরই যাও। অবাধ্য পুত্রের করুণার দান গ্রহণ করার চেয়ে মৃত্যুই আমার অনেক মেসমশাই ওকে তোমরা চলে যেতে বলো। ওর বিষাক্ত নিশাতে এইবারে পরিবেশ বিষাক্ত হয়ে যাবে। যা যা এখান থেকে চলে যা, যা, এখান থেকে তুই চলে যা। বাবা বাবা ছেড়ে বাবা না, বাবা না, তুমি এমন নিষ্ঠুর আদেশ আমায় দিও না, বাবা। এমন নিষ্ঠুর আদেশ তুমি আমায় দিও না। আর আমি তোমার অবাধ্য হব না। তুমি তুমি আমার ক্ষমা করো। আমার তুই কথা দে বাবা, তোর ভাইয়ের বাধ্যতাকে তুই বিয়ে করবি। আমি কথা দিলাম বাবা। তোমাদের সবার কথা মেনে নিয়ে আমি তুফানিকে বিয়ে করবো বাবা। তুফানিকে বিয়ে করবো। যার এখনো বোধনই হলো না তার আবার বিসর্জন কিসের রে বোন? দাদা দাদা তুই ফিরে এসেছিস, আমার আগে দাদা বল না আমি কেমন ভালো নেই রে বোন, ভালো নেই। মাত্র ডাক্তার 48 ঘন্টা সময় দিয়েছে, এর মধ্যে জ্ঞান না ফিরলে দাদা আর জ্ঞান ফিরলেও আবির চিরদিনের মতো অন্ধ হয়ে যাবে। তাহলে 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 আর কেন দাদা, আর কেন? সারাই সুর বন্ধ করতে বল, ছিঁড়ে ফেল রঙিন আলোক সজ্জা, আর একটু ফাটিয়ে বিয়ের সাজি খুলে দিয়ে তাকে নতুন করে সাজিয়ে দে লগ্ন ভ্রষ্টা। আরে বোন না, ওই সব তোর জন্যে নয়, আমি যে তোর জন্য আবার আমি নতুন পাত্র খুঁজে নিয়ে এসেছি রে বোন, নতুন পাত্র খুঁজে নিয়ে এসেছি। বলি দাদা আবিরের অসহায়তার সুযোগ নিয়ে আমি স্বার্থপরের মতো অন্যের গলায় তুলে দেবো আমার বড় মূল্য। অসম্ভব, আবির ছাড়া এই বড় মাল্য আমি কাউকে দেব না, কাউকে। কিন্তু 48 ঘন্টার মধ্যে যদি কোনো দুর্ঘটনা ঘটে যায়, আমি আত্মহত্যা করে সমস্ত সমস্যার সমাধান করে দেব দাদা। সমাধান হতো তাহলে পৃথিবীটা একটা মরুভূমি হয়ে যেত। তুফানে আমি কি আপনি আপনি ভাইয়ের বাগদা আপনি গ্রহণ করতে একটু বিবেকে বাঁধবে না? ভাইয়ের সামনে আমাকে আপনার স্ত্রীর পরিচয় দিতে পারবেন? হ্যাঁ পারবে, আকাশ দেখো পারতে
নাটকের সত্যি গতিপথটাকে আকাশদাকে পাল্টাতেই হবে। আকাশদাকে ছাপ দিতে হবে ওই মরুভূমিতে। হ্যাঁ হ্যাঁ, মিথ্যার মরুভূমি, মনোরম মরুভূমি। না 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 না, আবিরের সঙ্গে আমি ছলনা করতে পারবো না। সে যদি কোনোদিন কখনো আমার কথা জানতে চায়, সে অন্ধত্বের সুযোগ নিয়েই তাকে নিয়ে সারা জীবন একটা মিথ্যে নাটক সাজিয়ে বলবো বিয়ের দিন রাত্রে তোর বাগদত্ত তুফানি লগ্ন ভ্রষ্টের কলঙ্ক থেকে মুক্তি নিতে বিয়ের দিন রাত্রে আত্মহত্যা করেছে। ওদের সাজানো মিথ্যা নাটকের নায়িকা সেজে চোখের জল উপহার নিতে আমি পারবো না। সেই জন্যই তো আমি সত্যিকারের আত্মহত্যা। আর কিছুক্ষণ অপেক্ষা কর। আত্মহত্যা করার আগে তুই আমার মরা মুখটা দেখে যাব। খবর দাদা নই, শত্রু। হ্যাঁ হ্যাঁ, আমি তোর শত্রু। আমি কি তোর ভালো চাইতে পারি রে বোন? পারি না। আমি শুধু তোর ক্ষতি চাই, ক্ষতি চাই। শান্ত হয় ভাই, তুমি শান্ত হও। এরপরেও কি শান্ত হওয়া যায় আকাশদা? ভাগ্যের বিলম্বনায় সব কিছু কেমন যেন এলোমেলো হয়ে গেল। তার জন্য কি আমি দায়ী? কোনকে লগ্ন বাচ্চার হাত থেকে বাঁচাতে আমি যে নতুন বাচ্চার সন্ধান এনেছি, সেটাও কি আমার অপরাধ? দাদা দাদা, অপরাধ বলে যদি মনে করেছে বোন, নিজের হাতে তুই তার শাস্তি দে, নিজে তুই হাতে শাস্তি দে। তুফানে আমার কথাগুলো নির্লজ্জের মতো শোনালেও আমি তোমায় বিশেষভাবে অনুরোধ করছি, ওই সাগরের কথা মতোই তুমি। আকাশ বাবু, আকাশ বাবু, হ্যাঁ রে তুফানি, তুই যে লগ্নভ্রষ্টা হলে আমাকে সমাজের মানুষদের বিদ্রুপ করবে, তাই আমি তোর হাত ধরে অনুরোধ করছি বোন। থাক সাগর থাক, আকাশ তো আর আবির নয় যে কারণ মনে নতুন করে রং লাগাতে পারবে। এই আকাশের অন্তরটা ফাঁকায় থাক না ভাই। দাঁড়ান আকাশ বাবু, দয়া করে যখন এসেছেন তখন তখন লগ্ন ভ্রষ্টার হাত থেকে আমাকে আপনি বোন আমার, দেখিস বোন, তুই আকাশ থেকে বিয়ে করলে অনেক সুখী হবি রে বোন, তুই অনেক সুখী হবি। সব বাজানায় রং শীতল দিয়ে দলে দলে বড় ডালাই ও তোরাই উলুদে মনে বয়েল রে, ও তোরাই উলুদে মনে বয়েল রে। আজে রাঙা হলো মনে বয়েল, আজে
ওই সারায় আর বেশিক্ষণ বাজবে না, বাজবে না। ওই খুশির সারায়ের মাঝে আমি আমার কান্নার সুর মিশিয়ে দেব। ওই আনন্দের মাঝে আবার আমি ছড়িয়ে দেব মুঠো মুঠো হাহাকার। পারবেন না বস, ওই শুনছেন না থেমে যাওয়া সানাইটা সালার জোরে জোরে খুশির গান গাইতে শুরু করেছে। জানি কালিয়া জানি, ওই ভেবেছিলাম জীবন রে ওই তুফানি জীবন নাটক থেকে আবির নামক ক্যারেক্টারটাকে আউট করে আমি নিজেই রঙ্গমঞ্চে প্রবেশ করব, কিন্তু কেন জানি না ওই রাজকের আকাশটা হঠাৎ ভীষ্মের প্রতিজ্ঞা ভঙ্গ করে ওই তুফানিকে আমার পথ থেকে সরিয়ে নিল। চলেন তো বেটাকে একেবারে পিটিয়ে তক্তা বানিয়ে দেব। না, ওই আকাশ বাবুর ব্যবস্থা আমি নিজেই করব, আর তার জন্য কাল রাত্রেই ওই তুফানের বিশেষ গেস্ট হিসাবে আমি হাজির হব তুফানির শ্বশুর বাড়িতে। হ্যাঁ, ইয়েস, হ্যাঁ, যাক সেসব কথা। এই নে তোদের পারিশ্রমিক 5,000 টাকা। এই মাত্র 5,000 টাকা? ইয়েস, এই স্পট ডেট হলে 10,000 দেবো বলেছি। কিন্তু আমি কি করব বস? আমি তো সালা লরিটাকে একেবারে মাছ বরাবর চালিয়েই দিয়েছিলাম, কিন্তু ওই সালা ট্যাক্সি ড্রাইভার হঠাৎ সামান্য কাটিয়ে না নিলে আমি সালা ট্যাক্সি সমেত আবির বাবুকে রোডের উপরে নেহাতি বেটা বরাদ্দ তাই। হ্যাঁ, অবশ্য চিন্তার কোনো কারণ নেই। ওই ডাক্তার বাবু বলেছেন 48 ঘন্টার ভিতরে জ্ঞান না ফিরলে টোটালে আবির একদম আউট হয়ে যাবে। আর তখন ওই বাকি 5,000 টাকা তোদের পকেটে এসে যাবে। আর যদি আউট না হয় বস? তাহলে যে আমার পকেটেই থেকে যাবে। তাহলে কিন্তু বহুত বেইমানি হয়ে যাবে বস। এই গরিবের বেটা লাথি মারলে নিজেকেও ভাগ্যের কাছে লাথি খেতে হবে। আরে ভাবিস নে বিল্লু, ভাবিস নে, কাল আমি তোদের আর একটা নতুন কাজ দেব, আর ওই কাজটা যদি সাকসেস হয় তাহলে তোরা পেয়ে যাবি আরো 5,000 টাকা। 5,000 হ্যাঁ, এই নে অ্যাডভান্স 2,000 টাকা। একেই বলে নসিব কাঠের। কি বস? আজটা কি বস? এখন নয়, কন্ডিশন বুঝে আমরা প্রিপারেশন নিব। ভাববেন না বস, আপনার যে কোনো কাজ করতে আমরা জান হিলিয়ে দেব। তবে একটা কথা মনে রাখিস কালিয়া, কাল আমাদের অপারেশন টাইম হবে ঠিক রাত 12টা, আর অপারেশন স্পট হবে তুফানের শ্বশুর বাড়িতে। তুফানের না না, কখনই কখনই আমি আকাশকে নিয়ে মধুনিশি যাপন করতে পারবো না। কেমন করে পারবো? মাত্র 2 দিন আগে যাকে আমি শ্রদ্ধার চোখে দেখতাম, তাকে আমি নীলার্জের মতো কেমন করে বলবো আমি তোমায় ভালোবাসি? না, না, পারবো না। তুমি ঈশ্বর, তুমি বলে দাও ঈশ্বর, আমি এখন কি করব তুমি বলে দাও। তোমার চোখে জল, তুমি কাঁদছো। দেখি দেখি, আজকের এই রাত প্রত্যেক নারী পুরুষের জীবনে
এক স্বপ্নের রাত, যে রাত থেকে শুরু হয় স্বামী স্ত্রীর আসল সম্পর্ক। সুন্দর মধুময় রাতে চোখের জল কি ফেলতে আছে? তোমার কাছে এই রাত মধুময় হলেও আমার কাছে এই রাত বিষময় উঠে উঠেছে। একটা একটা অদৃশ্য অপরাধ বোধ আমাকে আমাকে কেমন অস্থির করে তুলেছে, অস্থির করে তুলেছে। যখন যখন আমি তোমার কাছে কি দাঁড়াতে চাই, তখন এবার আমার বিবেক আমাকে চিৎকার করে বলে, এ অন্যায়, পাপ। না তুফানি, না, এ বিয়ে আমি করতে রাজি হইনি তুফানি। বাবার কাকুতি মিনতির জন্য এ বিয়েতে আমি রাজি হতে বাধ্য হয়েছিল। তাই বলছি তুফানি, তোমার ছেঁড়া বেড়ার তার সেগুলি বাদ দিয়ে আবার তাতে তুমি নতুন তারে সংযোগ করো, আবার নতুন জীবন তুমি শুরু করো তুফানি। কেমন করে?
হলো কেন? বুঝতে পারছি না কাঞ্চন, আমার বুকের ভেতরটা কেমন যেন অসহ্য যন্ত্রণা করছে। হঠাৎ এই অঘটন ঘটলো কি করে? আমিও তো তাই ভাবছি কাঞ্চনদা, স্ত্রী হিসাবে স্বামীর মুখে আমি তো প্রথম মিষ্টি জল তুলে দিয়েছিলাম, কিন্তু তারপরে বৌদি, এই সারাদিন উপোস করা শরীর তো হঠাৎ মিষ্টি জল খেয়ে তাই পেটে নিশ্চয় গ্যাস ফর্ম হয়ে গেছে। আমি ডাক্তারকে খবর দিয়ে যাচ্ছি, দেখবেন ডাক্তার বাবু আসলেই সব ঠিক হয়ে যাবে। না, না কাঞ্চন, না, গ্যাস নয়। আমার মনে হচ্ছে ওই মিষ্টির মধ্যে কোনো মিশানো ছিল। হ্যাঁ তুমি ঠিক ধরেছো, আর সেটা হলো বিষ। তুফানি কি বললে? তুমি আমাকে হ্যাঁ আমি নিজের হাতে ওই মিষ্টিতে বিষ আহ! মিশিয়ে জোর করে তোমার সঙ্গে আমার বিয়ে দিলেও আমি তোমাকে কখনোই স্বামী বলে মানতে পারবো না। তাই তোমাকে আমার জীবন থেকে চিরদিনের মতো সরিয়ে ঘাতিনি, তোমাকে আমি বিয়ে সোহাগ রাত আমার স্বাধীন সত্তাকে খুন করে আমার একটা মাটির পুতুল সাজিয়ে নিজেদের খুশি মতো তোমরা নাচাবে, তাই না? কিন্তু না, আমি বোবা দর্শক হয়ে চোখে জল ফেলবো কিছুতেই না। এবার আমি বিষ ঢালবো, সেই বিষে জর্জরিত হয়ে ওই আদর্শ চৌধুরীর সুখের সংসারটা একেবারে শেষ হয়ে যাবে। তুফানি, তোমার প্ল্যান মতো আমি আকাশ চৌধুরীকে একেবারে শেষ করে দেব। ভেরি গুড। কালিয়া, বলুন বস। এই লাশটাকে আজ রাতের অন্ধকারে নদীতে ভাসিয়ে দিবি। যা যা, কুইক কুইক। আর বাকি টাকাটা? আমি দেব, কিন্তু সাবধান, এ কথা যেন কখনো কোনোদিন কেউ জানতে না পারে। কেউ জানতে পারবে না ম্যাডাম। এই কালিয়া যার জীবনে কাল হয়ে আসে তার জীবনে কখনো সকাল হতে দেয় না। সকাল হতে আর বেশি দেরি নেই, জলদি চলো। কাম খতম করতে না পারলে এই শালা পয়সা হজম হবে না। এই চল বিল্লু। কি আমার আকাশদার অকালে প্রাণ আমি হারি যেতে দেবো না? না না, কিছুতেই না। ফিনিশ। এই অপেক্ষিত কল্লোল এবার তোমার ওই মনোবেতানে একটু স্থান পাবে তো তুফানি? সে ভাবনা ভাবার সময় এখন নয় কল্লোল। এখন আমাকে একটা নতুন নাটক সাজাতে হবে, যে নাটকের মূল বিষয়বস্তু হবে ফুলশয্যা রাতে আকাশ চৌধুরী তার স্ত্রীকে উপেক্ষা করে নিরুদ্দেশের পথে গুড আইডিয়া। সবাই জানবে ওই আকাশ চৌধুরী নিরুদ্দেশ হয়ে গেছে, আর শুধু আমরা দুজনেই জানবো। আকাশ বাবু মারা আমি কি করলাম? নারী হয়ে নিজের হাতে সিঁদুরটাকে আমি না 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 আমি ঠিকই করেছি। আবির ছাড়া কারো দেওয়া সিঁদুরে আমি আমার সিঁথি রাঙাতে পারবো না। তাই তো এই কলঙ্কিত সিঁদুরটাকে আমি না, এই সিঁদুর নিয়েই তো
আমাকে আবিরের জন্য অপেক্ষা করতে হবে। ওরা বলছে আমার আবিরে নাকি জ্ঞান ফিরেছে, অন্ধ হলেও ওকে ওকে আবার চোখ দিয়ে জগতের আলো দেখাবো, আবিরকে আলো দেখাবো। না, তারপর আমি এই কলঙ্কিত সিঁদুরটা আবিরের সামনে মুছে দিয়ে আমি নতুন করে পরবো আবিরের দেওয়া ভালোবাসার সিঁদুর। ভালোবাসার সিঁদুর। না 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 না, আর কান্না নয়, এবার আমাকে অভিনয় করতে হবে, অভিনয়। ওগো, কে কোথায় আছো? ছুটে এসো, কে কোথায় আছো? ছুটে এসো, আমার সর্বনাশ হয়ে গেছে গো, আমার সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে বৌদি? তুমি অমন করে চিৎকার করে কাঁদছো কেন? আমার যে কপাল ভেঙেছে ঠাকুরজি, তোমার দাদা আমাকে ছেড়ে চিরদিনের মতো চলে গেছে। ঠাকুরজি চলে গেছে, হ্যাঁ, যাবার সময় বলে গেছে বাবার কথা রাখতে, তোমায় বিয়ে করলেও তুমি আমার ভাইয়ের বাগদত্তা, তাই কখনোই আমি তোমাকে স্ত্রী বলে মেনে নিতে পারবো না। বৌমা, আমার আকাশ, না না, এ হতে পারে না। আমার আকাশ কখনো এই কোনো নিষ্ঠুর কাজ করতে পারে না বৌমা। দেখুন না, এই দেখুন বাবা, দেখুন এই আমার মালাটাকে টেনে ছিঁড়ে মাটিতে ফেলে দিয়েছে। আমি একটু বাধা দিতে গিয়েছিলাম বলে এই দেখুন আমাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে। ঠাকুরজি, অমন করে কেঁদো না বৌদি, অমন করে কেঁদো না। ঠাকুরজি, এবার আমার কি হবে ঠাকুরজি? এবার আমার কি হবে? যে ফুলসজ্জা রাত্রে মেয়েরা স্বামীর হাত ধরে নতুন জীবনের স্বপ্ন দেখে, সেই রাতে যদি আমার সব স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায়, তাহলে আমি কি নিয়ে বাঁচবো বলো? কি নিয়ে বাঁচবো ঠাকুরজি? চুপ করো বৌদি। বাবা, বলুন না বাবা, আমি কি নিয়ে বাঁচবো? বৌমা, তোমাকে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা আবার জানা নেই। তবু আমি তোমাকে কথা দিচ্ছি বৌমা, যেখান থেকে যেমন করে হোক আকাশকে আমি ফিরিয়ে আনবো। কিন্তু বাবা, ও যদি আর ফিরে না আসে তাহলে আমি কি করব বাবা? আমি কি করব? বৌদি, তোমার এই বুড়ো ছেলেটাকে প্রাণ ভরে অভিশাপ দিয়ে ঈশ্বরের কাছে তার মৃত্যু কামনা করব। বাবা, এ তুমি কি বলছো বাবা? আমি যে ওকে জোর করে বিয়ে করতে বাধ্য করেছিলাম, তাই হতভাগা আমার উপর প্রতিশোধ নিয়ে সে চলে গেল। সেই জন্য আমি দায়ী বৌমা। তুমি আমায় অভিশাপ না বাবা, না না, তার আগে আপনি জবাব দিন, কেন আপনি আপনার বড় ছেলেকে আমায় বিয়ে করতে বাধ্য করেছেন? তুমি যে মা লগ্ন হত্যা হতে, সেই জন্যই তো আমি বিয়ে দিয়েছি। হ্যাঁ? না না, লগ্ন ভোজটা করে আমার জীবনটা তো এইভাবে নষ্ট হয়ে যেত না। আর যদি আমি ফিরে এসে দাঁড়াই, তাহলে আমি বা তার সামনে কেমন করে দাঁড়াবো? সে যদি আমার পরিচয় জানতে চায়, তাহলে আমি কি পরিচয় দেব? তোমাকে কোনো পরিচয় দিতে হবে না বৌমা। আমরা আবিরকে বলবো আবিরের তুফানে মারা গেছে। না 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 না, আপনি ঠিক বলেছেন বাবা, আপনি ঠিক বলেছেন। আবিরের তুফানি
আবিরের তুফানি মারা গেছে, আর যাকে দেখছেন সে হচ্ছে তুফানির প্রেতাত্মা। বাবা, এই তুফানির প্রেতাত্মাকে, এই প্রেতাত্মাটাকে তোমরা শেষ করে দাও। আমি আর পারছি না, আমি বাঁচতে চাই না। আমাকে মুক্তি দিন, মুক্তি দিন, মুক্তি দিন। আমি আমার প্রোগ্রাম ক্যান্সেল করলাম, আজ আর আমি সিনেমায় যাব না। ওহো, আর জাস্ট 10 মিনিট। অ্যাজ এ ডক্টর, ইটস মাই রেসপন্সিবিলিটি। তুমি তোমার রেসপন্সিবিলিটি নিয়েই থাকো। কত আশা নিয়ে আজ আমি সিনেমায় যাওয়ার প্রোগ্রামটা করলাম, তার মাঝেও কিনা তোমার সিনেমা দেখতে যাওয়া চাই? কি করবো সিস্টার, ওই যে কথাই বলে না, ঢেকে স্বর্গে গেলেও ধান ভাগে। আমাদের অবস্থা ঠিক তাই। হ্যাঁ, একটা কল ছিল, টাইম পাচ্ছিলাম না, তাই ভাবলাম সিনেমা যাওয়ার পথে পেশেন্টটা দেখেই যায়। তোমার যা খুশি করো, তবে আমি একটা কথা বলে রাখলাম, শো স্টার্ট হয়ে গেলে আমি কিন্তু সিনেমা হলে ঢুকবো না, এই কিন্তু বলে রাখলাম। ওকে মাই সিস্টার। ফাদার ফাদার বলে আজ আর কিচ্ছু নেই। ভাই বোনের মতো সম্পর্কটা আজ মিথ্যে, আর বাবা শব্দটা ওই স্বার্থে শিকলে জব্দ। দাদা, ওকে দেখে আমার ভীষণ ভয় করছে। আরে ভয় কিসের রে? আরে ও তো তোর আমার মতো সাধারণ একজন মানুষ। না, আরে মানুষ নয়, ওদের ওদের চোখে আমি একটা পাগলা কুত্তা। এক টুকরো খাবার আর এক ফুটা জলের জন্য কি আমাকে চিৎকার করে গলা ফাটাতে হতো? না না, আমি মানুষ নই, আমি মানুষ নই, ওদের ওদের চোখে আমি একটা পাগলা কুত্তা। আজ সকাল থেকে পলাই যেন একটু বেশি অস্বাভাবিক আচরণ করছে, তাই আমি আপনাকে কল করেছিলাম। ওকে যদি আপনি একটু ভালো করে চেক আপ করেন। ওকে মিস্টার সানন্ত। হ্যাঁ, কেমন দেখলেন ডক্টর? যা বলার আমি ওখানে বলবো। ওকে ডক্টর। হ্যাঁ, তবে একটা কথা, পেশেন্টটাকে বেশি টেনশন দেবেন না। টেনশন দিলে মুহূর্তের মধ্যে ওর একটা বিপদ ঘটে যেতে পারে। তাহলে আমি তাহলে চলে আয় স্বপ্না। হ্যাঁ চলো দাদা। বিপদ নিয়তের নির্মম অভিশাপে জমা জন্ম, তাই তো এই পৃথিবী সুখের আলো আমার জীবনে একটু শান্তির প্রদীপ জ্বালাতে পারে না। আপনারা বিশ্বাস করুন, ওরা আমায় জোর করে উন্মাদ সাজিয়ে রেখেছে বাবু মশাই। আমি উন্মাদ নই বাবু মশাই। উন্মাদ নস মানে? তুই তো একটা বদ্ধ উন্মাদ। খবরদার, এই কথাটা উচ্চারণ করলে আমি তোমায় আমায় তুমি মারলে? না, মারিনি। এটা আমার ফার্স্ট অ্যান্ড লাস্ট ওয়ার্নিং রে পাগলা। তাহলে পাগলা যদি তোমায় নিজের হাতে খুন করে, সেটা বুঝি পাগলের পাগলামি বলে মেনে নেবে, তাই না কল্লোল সামন্ত? কি বললি? তোমরা অনেক পাপ করেছো, শয়তানের দল। বহু অপরাধের সাক্ষী হয়েও আমি তোমাদের আইনের আদালতে করতে পারিনি। তাই তো পাগলের লেবেল লাগিয়ে আমার সমস্ত সত্যকে তোমরা প্রলোভ বানিয়ে দিয়েছো। সেই সাজানো পাগল আজ তোমাদের নিজের হাতে কঠিন সাজা দেবে।
না বলছি। ওই ওই কে আছিস? এই পাগলের পাগলামির হাত থেকে কেউ তোমাকে বাঁচাতে পারবে না। এমনি করে শিকলের ফাঁস তোমার গলায় জড়িয়ে আমি তোমাকে খুন করব, আর আইনের আদালতে রায় দেবে বাধ্য উন্মাদনায় কল্যাণ সামন্তের মৃত্যু এক নিছক দুঃখজনক দুর্ঘটনা। আপনি এসেছেন স্যার? আপনি এখন না এলে হয়তো ওর ব্যবহারে তুমি দুঃখ পেও না ম্যানেজার। ও সুস্থ হলে ও নিজেই তোমার কাছে ক্ষমা চেয়ে নেবে। সুস্থ কি আমায় হতে দেবে তোমরা? হরে কৃষ্ণ, তুই সুস্থ না হলে আমার এই বিষয় সম্পত্তি কে ভোগ করবে? ডাক্তারবাবু বলেছেন আর কয়েকদিনের মধ্যে তুই সুস্থ হয়ে উঠবি। আমি তোর বিয়ে দেব, তুই সংসারী হবি, আর সেই সংসারে আমি হব। হরে কৃষ্ণ। বাবা নে ডাব খা, ডাব। সকাল বিকাল ডাব খেলে মাথাটা ঠান্ডা থাকে। নে খা। হরে রাম 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 হরে হরে। এ কি আমার মাথাটা ঝিমঝিম করছে কেন? আমার সারা শরীর অবসহিষ্টি কেন? এ তুমি আমাকে কি খাওয়ালে বাবা? এ তুমি আমাকে কি খাওয়ালে? তরল অমৃত, যে অমৃত পান করলে স্বর্গ সুখ উপভোগ করা যায়। হরে কৃষ্ণ। আমি সোজা হয়ে দাঁড়াতে পারছি না, আমার চোখ দুটো আমার বন্ধ হয়ে আসছে। বাবা এ তুমি আমাকে কি খাওয়ালে বাবা? এ তুমি আমাকে কি খাওয়ালে? আ আ আ কিসের বলো যে জ্ঞান হারিয়ে ফেললো? শুধু জ্ঞান নয়, ও এবার ধীরে ধীরে সব শেষ হয়ে যাবে। তাই বলে নিজের ছেলেকে এভাবে আপনি থামো তো। ওই ছেলে যখন আমার স্বরূপটা জানতে পারবে, বাপ বলে কি আমাকে হাত দেবে ভেবেছ? ওর পেছনে ওকে ঘরে পৌঁছানোর তুমি ব্যবস্থা করো। ওকে স্যার। এই কে আছিস? ইয়েস বস। হুকুম করুন। ওকে ওর ঘরে পৌঁছে দে। ঠিক আছে বস। বলোই আমার একমাত্র পুত্র এবং আমার দুষ্কর্মের একমাত্র সাক্ষী, তাই তো ওকে বাঁচিয়ে রাখতে ভয় হয়, আবার মেরে ফেলতেও বড় কষ্ট হয়। তাই ভাবছি আজীবন ওকে আমি উন্মাদ সাজিয়ে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। নমস্কার মালদার মশাই। এই মালদার নয়, বলুন হালদার মশাই। হালদার মশাই। কে তুমি? আজকে আমি ঘটক। ঘটক? আজকে হ্যাঁ, অতি বিশ্বস্ত সূত্রে জানতে পারলাম আপনি নাকি একটি উপযুক্ত পাত্রীর সন্ধান করছেন। পাত্রী? এই ছবিটা দেখছেন, এর নাম খাঁদিওয়ালা দাসী। দুই সন্তানের জন্ম দিয়ে ওই স্বামী পটল তুলেছে। বলো কি হে? আর এই ছবিটা দেখছেন, এই ও বিধবা, নাম কালী তারা। দুজনেরই বয়স 45-এর মধ্যে।
দুজনকে আপনাকে মানাবে ভালো। আরে বলে কি ম্যানেজার, আমার জন্য পাত্রী? এই খাদিওয়ালাকে বিয়ে করলে দুটো বাচ্চা ফ্রি পাবেন, আর এই কালিতারাকে বিয়ে করলে ওই একটি বাচ্চা ফ্রি। বিয়ে করলে বাচ্চা ফ্রি? ওই আপনার যা বয়স তাতে বিয়ে করা যেতে পারে, কিন্তু ওই বাচ্চা উৎপাদনে ঝুঁকি নেওয়া যায় না। তাই বাচ্চার মাকে চুপ কর লোক। আমি শালা আমার ছেলের জন্য পাত্রী খুঁজছি। আরে মশাই, সেটা তো আগে বলবে। আপনার ছেলের জন্য কেমন পাত্রী চাই বলুন? রোগা, মোটা, লম্বা, পেটে, বিবাহিতা, অবিবাহিতা। থামো থামো, আমার ছেলের জন্য তোমাকে পাত্রী খুঁজতে হবে না, আমার পাত্রী খোঁজা হয়ে গেছে। নমস্তে হালদার সাহেব। আরে এসো এসো শেঠজি, তারপর ওদিকের খবর কি বলো? বহুত আচ্ছা সাহেব, লড়কিকে আমি একদম ছাঁচা দানিয়েছি। খুব ভালো করেছো। হরে কৃষ্ণ। বেটা বোধাই শালা আমার শিকারে ঢেল ছুটতে এলো। কিন্তু লেরকি নিয়ে কি হবে স্যার? আমি ভাবছি পলয়ের বিয়ে দেব, তাই এই শেঠজিকে আমি একটা মেয়ের খোঁজ করতে বলেছিলাম। মেয়ে পলয়ের বিয়ে? বিয়েটা অবশ্য নকল, শুধুমাত্র পলয় জানবে ছোটবেলায় ওর মা কোনো এক বান্ধবীর মেয়ের সঙ্গে পুত্রবধূ করার কথা দিয়েছিল, আর আমি কেবলমাত্র সেই কথা রাখার জন্য সে চেষ্টা করছি। এবং শেঠজির এই খুঁজে আনা পাত্রই মেয়েটি হবে পলয়ের স্বর্গীয় মায়ের বান্ধবীর একমাত্র কন্যা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আপনি जैसा छोकरी चाहिए छिलें, ये बिल्कुल ऐसा ही आते। वो छोकरी देखते भी फर्स्ट क्लास और बॉडी भी एकदम फर्स्ट क्लास, बिल्कुल ईरानी लड़की आते हालदार साहब। লেরকির নামটা শুনলে আমার যেন মনটা কেমন নড়ে চড়ে বসছে। পলয়ের মাটা মারা যাওয়ার পর বহুদিন আমি নিরামিষ আছি। হরে কৃষ্ণ। সেই জন্য তো বলেছিলাম আমাকে অন্তত একটা সুযোগ দিন। ওই কালীওয়ালা আর ওই কালীতারা রোজ আপনাকে আমিষ করাবে। কি হে, মেয়েটা বাংলা টাংলা জানে তো? जी हाँ हालदार साहब, बांग्ला हिंदी उर्दू मराठी जे बोलबेन वो सब सुनाया दिबे। डांस दिखाते बोलबेन तो ऐसा डांस दिखावे আপনি बिल्कुल खुश হইয়া যাবেন। আর গান? अरे साहब, गाना सुनबेन तो আপনি बिल्कुल ताज्जुब बने যাবেন। শোনার কাজ পরে হবে, আগে আগে দেখার জন্য মনটা আমার। হরে কৃষ্ণ। কই হে, কোথায় তোমার সেই রানী লেরকি? কি যেন নামটা? মিস আলিশা। আলিশা? যদি খোপাবাদি চোখে লাগাই কাজল, যদি ভুরু না চাই কত ছেলে পাগল, সবাই বলে ভালোবাসি, আমি কলকাতা সেরা রূপসী, আমি কলকাতা সেরা রূপসী। যদি কোপাবাদি চোখে লাগাই কাজল, যদি ভুরু না চাই কত ছেলে পাগল, সবাই বলে ভালোবাসি।
মামার বাড়ি, রূপ আছে যৌবন আছে আমি সুন্দরী, তালে গলে গলে মালে পাঠাই আমি প্রেমের জালে ভালোবাসি। আমি কলকাতা সেরা রূপসী, আমি কলকাতা সেরা রূপসী, আমি কলকাতা সেরা রূপসী। আমি কলকাতা সেরা রূপসী, আমি কলকাতা সেরা রূপসী। স্বর্গ না মিথ্যা, আমি কিছুই বুঝতে পারছি না। এ ছুকরি চলবে তো? চলবে কি সেটজি, একদম দৌড়াবে। হরে কৃষ্ণ। ম্যানেজার বলুন স্যার। এই মেয়ের সঙ্গেই আমি আমার পলয়ের বিয়ে দেব। একটা কথা মালদার সাহেব, আপনার ছেলের জন্য আমি একটা মেয়ে জোগাড় করে দেবো। এই মেয়েটা আমায় দিয়ে দিন মালদার সাহেব। क्या? ए छुकरी तुमको दिबे? সরজি, দুঃখের কথা কি বলবো মাইরি, আমার এই 62 বছর বয়সে অনেক ঘটকালি করেছি, কিন্তু ওই নিজের বিয়ের কথা কখনো মনে আসেনি। এই মেয়েকে দেখে আমার যৌবনটা যেন টক টক বক করে উঠছে। এই মেয়েকে আমি বিয়ে করবো মালদার বাসায়। अरे बुढ़ा, अरे एक कदम आगे ले, ये चाकू एकदम सिर में डाल दिया। লোক দেখছি, भाग साला। ভাবছি বাবা ভাবছি, তুমিও শুনে রাখো শুনছি। এই মিয়া বিবি যদি রাজি থাকে, ওই তোমাদের মতো ওই ফাজির ডাল আমাদের কিচ্ছু করতে পারবে না। আসি গ্রামেশ্বরী। পাগল একটা। এবার বলুন স্যার, আমায় নিয়ে আপনারা কি করবেন? ये माने আমার ছেলের সঙ্গে তোমার বিয়ে দেব। কিন্তু সে যে বললেন আমাকে নিয়ে আপনারা অভিনয়। হ্যাঁ অভিনয়, আমার উন্মাদ ছেলের সঙ্গে তোমার নকল বিয়ে হবে, আর রাত্রে শুধুমাত্র আমার বেডরুমে হবে তোমার ওভার ডিউটি। হরে কৃষ্ণ। ওভার ডিউটি? ইয়েস, এর জন্য তুমি প্রতিদিন 500 টাকা করে মাইনে পাবে। 500? হ্যাঁ 500। তাহলে আমার প্রস্তাবে রাজি? হ্যাঁ হ্যাঁ স্যার, আমি রাজি। মঞ্জুর হয়েছে, ছোটদার ছুটি মঞ্জুর হয়েছে, তাই তো আজ সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরে আসছে। কিন্তু ছোটদা যখন জানতে চাইবে যে বড়দা বাড়ি থেকে নিরুদ্দেশ হয়ে গেছে, যখন জানতে পারবে তারই বাগদাত্তা তার বৌদি হয়ে, না ওগো ঈশ্বর, তুমি তাকে অন্ধ করে বাড়ি পাঠিও, তুমি তাকে অন্ধ করে বাড়ি পাঠিও। ছোটদা, ডাক্তারদের ভ্রান্ত ধারণাকে পিছনে ফেলে আবার আমি তোদের কাছে ফিরে এসেছি। ছোটদা,
কি দেখছিস রে হতভাগী? ভাবছিস ডাক্তাররা যার মৃত্যুর খাতায় নাম লিখে দিয়েছে সেই আবিরকে আবার তোদের কাছে ফিরে এসেছে, নাকি তার প্রেতাত্মা হয়ে? না রে ছোটা না, তুই অমন করে বলিস না। তুই তো এখন আমাদের একমাত্র বাঁচার অবলম্বন। দূর পাগলি, বর্দা থাকতে। বর্দা নেই রে ছোটা, বর্দা নেই। ফুলসজ্জা রাতে বর্দা। ফুলসজ্জা? কার ফুলসজ্জা রে প্রতিমা? বর্দা। বর্দার? আবার অ্যাক্সিডেন্টের এই কয়েকটা দিনের মধ্যে এত সব ঘটে গেল আর আমি কিছুই জানতে পারলাম না। ছোটা, যাক, বর্দা যে প্রতিজ্ঞা ভঙ্গ করে বিয়ে করেছে এতেই আমি খুশি। নাইবা আমি থাকলাম বিয়েতে। আমি তো ছোটা, আমার বৌদি কোথায় রে প্রতিমা? মৃত্যুর ওপার থেকেই ফিরে হতভাগা আবির যে তার চরণ স্পর্শ করে বলবে, নবজীবনের প্রতিমার প্রথমবার আশীর্বাদ চেয়ে বলবে, আবির, আবির। কে? ইনি আমাদের বৌদি ছোটা। এ কি রে ছোটা? তিনি আমাদের বৌদি। কি ভাগ্য! আমার একমাত্র বৌদি মমতাময়ী মুখখানা দেখার ভগবান আমার আগেই কেড়ে নিয়েছে। ছোটা, বৌদি, বৌদি, একবার তুমি কাছে এসো তো। তোমার চরণ দুটি স্পর্শ করে প্রার্থনা করি এই অসহায় আবিরের জানে ভগবান। না, এসব তুই কি বলছিস ছোটা? এসব তুই কি বলছিস? একটু আগেই তো বললি তুই সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়িতে ফিরেছিস। সুস্থই তো। এই দেখ না, আমি তো সম্পূর্ণ সুস্থ। তোদের কাছে আবার সুস্থ হয়ে আমি ফিরে এসেছি। শুধু চোখ দুটো ভগবান আমার ছোটা, চিরঅন্ধ করে দিয়েছে। আবির, আবির। না, তুই তুই অন্ধ না, তুই অন্ধ নয় ছোটা, অন্ধ নয়। সত্যি করে বল, একটিবার তুই আমার দিকে ভালো করে তাকিয়ে দেখ তো। বল না ছোটা, বল তুই অন্ধ নয়, অন্ধ নয়। আমার দিকে ভালো করে আবির, তাকিয়ে দেখো। আবির, আমার দিকে একটু ভালো করে তাকিয়ে দেখো না। দেখো, দেখো, আমার দিকে তাকিয়ে দেখো। না, আমি দেখতে পাচ্ছি না। আমাকে একটু চেনার চেষ্টা করো না আবির। না, আমি কাউকে চিনতে পারছি না। আমি গাঢ় অন্ধকার ছাড়া আমার চোখে আর কিছু আবির, আবির, চোখে পড়ছে না। আবির। ছোটা, ছোটা, ও গো তীরে নিঠোর বিধানে কান্না হয়েছে সাথী, নিয়তিরে নিঠোর বিধানে
কান্না হয়েছে সাথী ওগো তোমার ভুবনে নেমেছে কাঁদে সরে কার কাছে যায় কারে মুখ চাহি এ জ্বালা জুড়ায় কোথায় কাঁদে সরে কার কাছে যায় কার মুখ চাহি এ জ্বালা জুড়ায় নয়ন মিঠোর বেধান কান্না হয়েছে ওগো তোমার নেমেছে তোমার নেমেছে নিভে গেছে আলোর বাতি কান্না হয়েছে সাথী মিঠোর বেধানে কান্না হয়েছে সাথী ওগো তোমার ভুবনে নেমেছে সব শেষ হয়ে গেল রে প্রতিমা বাঁচার শেষ অবলম্বন সব হারিয়ে গেছে অন্ধত্ব ছাড়া আমার জীবনে আর কিছুই রইল না আছে আছে আবির আছে তোমার পাশে কেউ না থাক এই তুফানি আছে আবির তুফানি মারা গেছে না না বাবা না আরে আমি তোর অ্যাক্সিডেন্টের খবর শুনে বিয়ের রাত্রেই তুফানি আত্মহত্যা করেছে বাবা বাবা ঠিকই করেছে বাবা এই অন্ধ আবিরের পথ চেয়ে বসে থাকাচ্ছে মৃত্যুতে তার অনেক সুখের বাবা অনেক সুখের তুফানি তুমি তুমি মরেও বেঁচে গেলে আর আমি মরেও বেঁচে রইলাম না আমি মরেও বেঁচে না আবির না না তুফানি মরেনি আবির তোমার বাবা আর আমার দাদার সাজানো মিথ্যা নাটকের মাঝে তোমার তুফানি আজ একটা বোবা কান্না হয়ে গেছে চুপ করো তুমি চুপ করো আবির আবির অন্ধ হলেও তুমি তোমার অন্তর দিয়ে একবার আমাকে একটু বোঝার চেষ্টা করো একবার অন্ধ হলেও তুমি আমাকে বোঝার চেষ্টা করো আমি তোমার তুফানি আমি তোমারই আছি এসো আবির এসো আমার হাত ধরে নতুন করে তুমি আমার জীবনে ফিরে এসো আবির ছি বৌমা ছি যাব আমি
নিশ্চয়ই যাব। আবির ছোটা, তুমি ছাড়া আর আমার কে আছে গো? চরণ তলে আমি কাপুরুষ, এত ভীরু তোমার মন। অন্ধ বলে তুমি এত দুর্বল যে একটা নারীর ভালোবাসাকে গ্রহণ করার মতো হৃদয় তোমার নেই। বৌমা তুমি শান্ত হও না বৌমা। না না আদর্শ চৌধুরী, বৌমা না। হ্যাঁ, আপনারা আমার সাজানো স্বপ্নগুলোকে একটা একটা করে খুন করেছেন। হ্যাঁ, আমার ভালোবাসাকে আপনারা কলঙ্কিত করেছেন। তাই আপনাদের কাউকে আমি ছাড়বো না, কাউকে আমি ছাড়বো না। তোমার প্রতিহিংসার প্রথম ছুরিটা তুমি আমার বুকে বসিয়ে দাও বৌদি, তুমি আমার বুকে বসিয়ে দাও। জানিস প্রতিমা, আমি যদি আজ অন্ধ হয়ে ফিরে না আসতাম তাহলে তোদের ভালোই হতো রে, তোদের ভালোই হতো। তুই আমায় ক্ষমা কর। বাবা হয়ে তোকে আজ আমি মিথ্যে বলতে বাধ্য হয়েছি। কেন যে বলেছি তুই তা বুঝবি না বাবা। সেদিন যদি আকাশের সঙ্গে বিয়ে না দিতাম। মিথ্যে নয় বাবা, তুমি ঠিকই বলেছ। আমার তুফানি সত্যি সত্যি মারা গেছে। আজ তোমরা যাকে দেখছো সে তুফানি নয় বাবা, সে তুফানি নয়, তুফানির পেতাক। সাবাস সাবাস ঈশ্বর, এই আদর্শ চৌধুরীর সুখের খেলা করে এমন খেলা শুরু করেছ। তোমাকে আমার শত কোটি নমস্কার ভগবান, শত কোটি নমস্কার। হোক সন্ধ্যা, আমি আরো কিছুক্ষণ এই প্রাকৃতিক রূপ উপভোগ করতে চাই। আরে কিছুক্ষণ কেন রে পাগলে, তোর যতদিন খুশি তো এখানেই থাকবি। সত্যি সত্যি বলছো দাদা? হ্যাঁ রে, এবার খুশি তো? হ্যাঁ চল চল, এবার বাসায় চল। প্লিজ প্লিজ দাদা, আর একটু বসি না। চলো না দাদা, ওই নদীটার সামনে গিয়ে বসি। নদী তার আপন গতিতে কি সুন্দর এঁকে বেঁকে চলছে, আর আকাশের রামধনুর সাতটি রং মাটির মিশে গিয়ে সোনালী রঙের মতো জল জল করছে। আর সেই খুশিতে আমার নাচতে আর গাইতে ইচ্ছে করছে। তাই আমি বলি, ও আকাশ সোনা সোনা, ও মাটি সবুজ সবুজ, নতুন রঙের আলোয় হৃদয় রেখেছে। আরে খুশির বাঁধ বেঁধেছে।
হাসতে দেখলাম। ও গো ঈশ্বর, এই হাসি যেন চির অম্লান থাকে ঠাকুর, চির অম্লান থাকে। কে 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 তুমি? আজকাল দেখছি এই ভোমরাকে ফুলের খোঁজ করতে হয় না, এই ফুল শালা ভোমরা খুঁজে বেড়াচ্ছে। বাবা ফুলরানি, আমি তোমার কোন পাপড়িটায় বসবো? ভদ্রভাবে কথা বলবেন, ইতর কোথাকার। দাদা, এখান থেকে চলে এসো। শালা এতক্ষণ আমি ভেবেছি তোমাদেরকে দুটা জোড়া পায়রা। কি বললেন? আর কেন লজ্জা দিচ্ছ মাইরে? একটু সাইডে কাটো না, ততক্ষণ তো আমি তোমার এই পুরাই ফুলকুমারী বোনটাকে নিয়ে মনে রাখে, এই নারীর মাঝে লুকিয়ে আছে ত্রিনয়নের শক্তি। যুগে যুগে বহু নারী অশুভ শক্তি এই নারীর হাতে ধ্বংস হয়েছে। আর তুই তো রাস্তার সামান্য একটা কুত্তা। তারা কিন্তু একটা চাট আছে মিস্টার। এসো গুরু এসো। এই তোমার পূজার ফুল আমি একেবারে তুলে রেখেছি। চুপ কর শালা! যে শালা মেয়ের হাতে চড়কে মাটিতে মুখ থুকরে পড়ে, সে শালা একটা নেরি কুত্তা। আমার এই নেরি কুত্তাটা তোমার গা চাটতে গেছিলে বলে তুমি বড্ড ফোর্স করেছিলে। এখন এই কালি আর কালো থাবার মাঝে তোমার ফোনা ফোস করতে পারবে তো? প্রয়োজন হলে তো ছবল খেয়ে মরবি। তার আগে ওই ফোনা আমি দুমড়ে মুচড়ে ভেঙে দেবো। আরে পাগলে, ফল কিন্তু ভালো হবে না। আবার শালা! বিলো, মাছ খেলাকে আজ শালাকে পিটিয়ে তখতে পালিয়ে একেবারে পেরেক পিটে দেবো। আমার দাদাকে তোমরা মেনো না, আমার দাদাকে তোমরা মেনো না। চলো! আজ তোর দাদার সামনে তোকে নিয়ে আমি বানাবো আমার স্বপ্নের সুহাগরাত। কে তুই? উল্কা! উল্কা! যেখানে তোদের মতো নরপশুর দল এইসব ফুলের মতো নারীদের নারীত্ব নিয়ে ব্যভিচারের সার্কাস খেলায় মত্ত হয়, আর যেখানে তোদের মতো সমাজ বিরোধীদের স্ফূর্তির ফোয়ারায় বিপন্ন হয় অসহায় মা বোনের দল, ঠিক সেখানেই ঠিকরে পড়ে এই উল্কা। আবে শালা উল্কা! তাহলে একেবারে তুই মায়ের ভোগে যা। সব এখন আপনারা সম্পূর্ণ বিপদ মুক্ত। একই ডাক্তার বাবু আপনি? হ্যাঁ আমি। ও আমার একমাত্র বোন স্বপ্না। আর স্বপ্না, হ্যাঁ দাদা, এ হলো ডাক্তার বাবু আজ থাক। আজ থাকবো।
ওর পরিচয় আমি পরে তোকে দেব। নমস্কার। নমস্কার ম্যাম সাহেব। কিন্তু আপনারা হঠাৎ এখানে? আমি স্বপ্নার ট্রিটমেন্টের জন্য আমি এখানে চেঞ্জে এনেছিলাম। আমার সম্মান বাঁচানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ দেওয়ার প্রয়োজন নেই ম্যাম সাহেব। এটাই উল্কার একমাত্র লক্ষ্য। আপনারা ফিরে যান ম্যাম সাহেব। এই উল্কা জীবিত থাকতে এখানে কেউ আপনার কেশাগ্রহ করতে পারবে না। থ্যাংক ইউ। একদিন আমাদের বাসায় আসেন না আপনি? আপনার মতো রহস্যময় মানুষটাকে আমার ভীষণভাবে জানতে ইচ্ছে করছে। ওনাকে আমাদের বাসার ঠিকানাটা দিয়ে দাও না দাদা প্লিজ। উল্কার কখনো ঠিকানার প্রয়োজন হয় না ম্যাম সাহেব। কর্তব্যের ঘন্টা বাজলে উল্কা সেখানেই নিজে গিয়ে তবু তোমার একটা ঠিকানার প্রয়োজন উল্কা, আর আমি চাই এটাই হোক তোমার বর্তমানের ঠিকানা। অবশ্যই আসবেন, কিন্তু আমি কিন্তু আপনার পথ চেয়ে রইলাম। আসবো ম্যাম সাহেব। আপনার আদেশ উপেক্ষা করলেও আপনার দাদার আদেশ অমান্য করার স্পর্ধা আমার নাই। উনি যে আমার ভগবান, কারণ উনি যে ওনাকে পূর্ণ জীবন দান করে উল্কা সৃষ্টি করেছে। কাঞ্চন। হ্যাঁ, তবে কি ও আমাকে? কি বললে গুরু? আমার দিকে তাকিয়ে কি ভাবছো? না মানে কেন তুমি বারবার আমাকে ছায়ার মতো অনুসরণ করো? তোমার ছায়ার মাঝে কায়া হতে চাই বলে, বর্ম হয়ে শত্রু লক্ষ্যভেদের মাঝে তোমার শরীরটাকে রক্ষা করব বলে। কিন্তু কেন? জানি না গুরু, শুধু এইটুকু জানি চারিদিকে অসংখ্য বিপদ চারো ছুটে আসছে তোমাকে গ্রাস করার জন্য। কিন্তু না গুরু, আমি বেঁচে থাকতে তোমার বিপদে কোনো আজ আমি লাগতে দেব না। নিয়তি যদি আমার শিরে অকাল মৃত্যুর পরোয়ানা লিখে থাকে, তাহলে তুমি কেমন করে পাল্টাবে কাঞ্চন? এই পাল্টাতে না পারলেও এই শত্রু লক্ষ্য ভেদের মাঝে তোমার এই ভাইটা তার বুকটা পেতে দিতে পারবে দাদা। কি বললে? যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাবো জঞ্জাল, তারপরে হব ইতিহাস। আগামী পৃথিবীকে বশযোগ্য করে যাব আমি নবজাতকের কাছে, এই আমার দৃঢ় অঙ্গীকার। কাঞ্চন, কথা শোন ভাই, তুই কথা শোন। শোন, এই উল্কার মরণ যজ্ঞে নিজেকে আহুতি দিয়ে তুই আর আমাকে অপরাধ সাজিও না ভাই। তাহলে তাহলে ঈশ্বর হয়তো। ঈশ্বরের সাধ্য নেই আজ আমার হাত থেকে তোমার প্রাণ বাঁচা। কি হলো মিস্টার? চালান চালান এগুলি। কে কে তুমি? উল্কা। উল্কা? আকাশ থেকে ঠিকরে পড়ো একটা তপ্ত উল্কা। তোমার সাহস আর বাহাদুরিতে আমি মুগ্ধ উল্কা, তাই যে তোমাকে আমার প্রয়োজন। উল্কা কারো গোলামি করতে জন্মায়নি মিস্টার। সে যতক্ষণ বাঁচবে মাথা উঁচু করে বাঁচবে। হ্যাঁ, ওই মাথা উঁচু করে চলার মতো কাজে আমি তোমায় দেব উল্কা। মাত্র কয়েকটা মাস একজন বিশেষ ব্যক্তির ছদ্মবেশে তোমাকে অভিনয় করতে পারলে আমি তোমাকে কিন্তু মোটা টাকা বকশিস দেব। অভিনয়? হ্যাঁ, অভিনয়। আকাশ চৌধুরী একজন লোকের সঙ্গে তোমার চেহারার অদ্ভুত মেল আছে। শুধুমাত্র তোমার ওই ফেন্সকার দাড়িটা উড়িয়ে দিলে আকাশ চৌধুরী বলে আর কারো সন্দেহই থাকবে না।
আর কাজেই তুমি আকাশ সেজে সেই বাড়িতে যাবে, কিন্তু আমার ডিরেকশন অনুযায়ী কাজ করে যাবে। কিন্তু সত্যিকারের আকাশ যদি কোনোদিন ফিরে আসে, সে আসবে না, আসবে না, আসবে না, কারণ ওই আকাশকে যে আমি একেবারে ফিনিশ করে তাহলে তো কোনো চিন্তাই নেই মিস্টার। কিন্তু মিস্টার, ওই আকাশ বাবুর ফ্যামিলি সম্পর্কে আমি তো কিছুই জানি না। মানে ওর ফ্যামিলিতে কে কে আছে, বাবা, মা, ভাই, বোন কিংবা স্ত্রী? হ্যাঁ, সব পরিচয় আমি দেবো তোমায়। আজ থেকে তুমি কিন্তু উল্কা নও, তুমি আকাশ। সবাই জানবে ফুলসজ্জার রাতে নিরুদ্দেশ হয়ে যাওয়া আকাশ সে আবার বাড়ি ফিরে এসেছে। আকাশে চাল চলন কথাবার্তা সব কিন্তু আমার ডিরেকশন অনুযায়ী হবে। এখন এসো, ওই আকাশ চৌধুরী ফ্যামিলি মেম্বারদের সম্বন্ধে আমি তোমাকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেব। কি হলো, কি হলো, তুমি চুপ করে দাঁড়িয়ে কেন? বলো, উত্তর দাও। আমার প্রস্তাবে তুমি রাজি কি না? রাজি বস, বিলকুল রাজি। পারছি না আবিরের স্মৃতি আমি কিছুতেই মন থেকে মুছে ফেলতে পারছি না। আবির যে আমার প্রথম ভালোবাসা, তার ভালোবাসার অনুরাগীর রঙে আজও যে আমার মন প্রাণ রাঙা হয়ে আছে, তাই আজও আবির আমার কাছে সন্তানের মতো। কি বললেন? আমি ঠিকই বলেছি বৌমা, বৌদের কাছে দেওয়ার সন্তানেরই শ্যামল। না, আমি বলছি তোমার কাছে আবিরকে তুমি ভুলে যাও বৌমা। বৌমা, শুনুন, আবির আর আমার সম্পর্কের ভাবনাটা আপনি আমাকেই ভাবতে দিন। আবিরকে এখন আমি ভালোবাসি, তাই আমি আবিরকে বিয়ে করতে চাই। তাই তো বড় ছেলের দেওয়া সিঁদুরটাকে আমার স্মৃতি থেকে মুছে ফেলেছি। বলো না বৌমা, যেখানেই থাক কেমনই থাক আমার আকাশ তো বেঁচে আছে। আকাশের দেওয়া শাখা শুভ্রের অবর্তনা তুমি করো না বৌমা। আকাশের দেওয়া শাখা শুধু নারী জাতি। শুনুন, শুনুন, সে মরল কি বাঁচলো তা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আমি তোমায় হাত জোর করে অনুরোধ করছি বৌমা, আকাশের দেওয়া শাখা শুধু স্বামীর দেওয়া সিঁদুরই হলো স্বামী স্ত্রী সম্পর্কের বন্ধন। সেই বন্ধন কখনো কোনোদিনও ছিন্ন করা যায় না বৌমা। তাই নতুন করে আবার আকাশের দেওয়া সিঁদুর শাখা। না, কিছুতেই না। যে সিঁদুর আমি একবার মুছে ফেলেছি, সে সিঁদুর আমি কিছুতেই পরবো না। সিঁদুর যদি পরতে হয় হবে আবিরের দেওয়া ভালোবাসার সিঁদুর। এই কথা বৌমা না, আমি জীবিত থাকতে ওই মধুর সম্পর্কের মধ্যে কখনোই কলঙ্কের কালি মারতে দেব না। শুধু মাত্র এই সংসারের অসম্মান হবে না, সারা জগৎ আদর্শ চৌধুরীর উন্নত শিরকে ঘৃণার থুৎকার ছুঁড়ে মারবে। বড়দার কথা ভেবেই
আর তুমি একদম কাঁদবে না বাবা। তোমার কথা না ভেবে সে অভিমান করে বাড়ি ছেড়ে চলে যেতে পারে, তার জন্য কেন তুমি কাঁদবে? আমি পারছি না রে মা, এই অবুঝ মনটা দিয়ে কথা শুনে না। পিতা পুত্রের পুত্র শত আঘাত দিতে পারে, এই জন্মদাতা পিতৃ হৃদয় কি কখনো ফুলের কর্তব্যের কথা বলতে পারে রে মা? তাই তো আকাশের কথা ভেবে আমার মনটা যেন হাহাকার করে থাকে। বাবা, যে আকাশ ছিল আমার আশা ভরসা, সেই দুর্যোগের ঘন ঘর বর্ষায় আমার আকাশের সমস্ত কর্তব্যগুলোকে আমাকে ছেড়ে দিয়ে চলে গেল। বাবা, এখন এখন আমি কি করি বলতো প্রতিমা? কেমন করে এই সংসারের হাল ধরব, আর কেমন করে বা আমি তোর বিয়ে দেব? এত চিন্তার কি আছে চৌধুরী মশাই? আমি আপনার মেয়ের বিয়ের ব্যবস্থা তুমি আগে আমার নাম গণেশ গড়গড়ি, আমি হলাম গিয়ে ওই নাদ ঘটক। আপনার বাড়িতে বিবাহযোগ্য মেয়ে আছে জেনে আমি ঘটকালি করতে না। তা এবার বলুন কেমন পাত্র চাই? তাই বললে হয়? আপনি যেমনটি চাইবেন তেমনটি পাইবেন। ওই জুতোর দোকানে সাইজি মেপে ওই যেমন জুতো কেনেন, তেমনি তোজবর থেকে শুরু করে তৃতীয়, চতুর্থ, পঞ্চম। তার মানে তার মানে অতি সুদা। চার পাঁচবার বিয়ে করেও বউটিকে নিয়ে এমন পাত্র আমার হাতে আছে। আমেন। তবে ওইসব পাত্রের জন্য কোনো কম দিতে হবে না, উল্টে আপনার মেয়ে পেয়ে যাবে ভালো ভালো গহনা চুড়ি আর দামি দামি ছোট ছোট ব্লাউজ আর শাড়ি, আর তার সঙ্গে পেয়ে যাবে ওই দু চারটে পচা ফ্রি। আমার এটা রসিকতা করার জায়গা নয়। ভালো পাত্রের সন্ধান থাকলে বলুন, নইলে আপনি আসতে পারুন। আসবো মানে আমাকে কি আপনি যেমন তেমন গাট্টাকে পেয়েছেন? যেমন যৌতুকে ছাড়বেন তেমন জামাই পাবেন। তাহলে বাঁচুন, তাহলে ডাক্তার ফসলা, ইঞ্জিনিয়ার চল্লা, মাস্টার চিল্লার, আর তারপর বেকার পকেট। থাক, আর পাত্র খুঁজে লাভ নেই। তাহলে কোনটা বাঁচলেন চৌধুরী মশাই? কি আর বাঁচব? এত টাকা যৌতুক দেবার মতো সাধ্য আমার নেই। বিনা যৌতুকে বিয়ে করার মতো যদি পাত্র থাকে তাহলে বলুন। কেন কেন ওই আপনার সামনে কি? না মানে সত্যি বলতে কি চৌধুরী মশাই, আপনার এই মেয়েটাকে দেখে আমার ভীষণ পছন্দ। না না মানে বিয়ে করার যে একটা খুব আমার ইচ্ছা আছে। ওই যৌতুকের অভাবে আপনার বিয়ে হবে না, আমার কষ্ট হচ্ছে। তোমার এই বাবাকে যৌতুকের
অবকন্যা হইতে উদ্ধার করতে। যাও, বেরিয়ে যাও, আমার বাড়ি থেকে এক্ষুনি বেরিয়ে যাও। বেরিয়ে যাও মানে? মানেটা কি গলা ধাক্কা দিয়ে আপনাকে বুঝিয়ে দিতে হবে? বিয়ে করতে যাবার আগে আয়নায় কখনো নিজের চেহারাটা দেখেছেন? যে কখনো ভেবেছেন বিয়ে করা আপনার উচিত কিনা? যোগ্যতা যোগ্য একটা মেয়ের বয়সে বিয়ে করতে চাওয়া যা করে না, তুমি কি করে ভাবলে আমার পয়সা নেই বলে আমি ডাক্তার হাতে তুলে দেবো আমার মেয়েকে? এটা আমার জানা কথা। তবে আমিও দেখবো চৌধুরী মশাই কোন পাত্র এসে ওই আপনার মেয়েকে বিয়ে করে নিয়ে যায়, তখন আমার পায়ে ধরে খোঁজাখুঁজি করলে হবে না। সহজে হ্যাঁ করবো না। বিয়ে দিতে না পারি, মেয়েকে আমি নিজের হাতে গলা টিপে মারব। তবু তোমার মতো ঘাটের মোড়ার সঙ্গে আমি কখনোই বিয়ে দেব না। আপনার আপত্তি না থাকলে প্রতিমাকে আমি বিয়ে করবো মেসোমশাই। আমার মেয়েকে? হ্যাঁ মেসোমশাই, আমরা দুজন দুজনকে ভালোবাসি। আপনার অনুমতিতে আমরা খুব শিগগিরই বিয়ে করব। অবশ্য আপনার যদি কোনো আপত্তি না থাকে। আপত্তি কি করছো থাকো? তোমার মতো হিরে ছেলের সঙ্গে আমার প্রতিভাকে বিয়ে হবে, এটা আমার সৌভাগ্য। ও কথা বলে আমায় লজ্জা দেবেন না মেসোমশাই। লজ্জা তো আমারই পাওয়া উচিত। যে পিতা রক্ষার স্বার্থে নিজের ছেলে পারি দেয়, আতস্ত করতে হয় কন্যার বিবাহের জন্য। অন্যের হাতে পাটতে পেটে নাড়াতে হয়, তার চেয়ে বড় লজ্জা আর কি আছে বাবা, বলতে পারো? মেসোমশাই, তুমি এত মহৎ স্বাগতা, তুমি এত বড়, আমার মতো একটা নগণ্য মেয়েকে তুমি তুমি ভালোবাসতে স্বাগতা। কে বলে তুমি সামান্য হলে কি এত সহজে আমার হৃদয়ে ভালোবাসার আলোচনা আসতে পারতে? এত সুখ আমার কপালে কি সইবে স্বাগতা? জীবন, আমাদের জীবনে যাই আসুন না কেন সবটাই আমরা সমান ভাগে ভাগ করে নেব। আমি তো তোমার চিরদিনে হাসি কান্না যেদিন থেকে মন দিলে আর মন নিলে আমি তো তোমার হাসি কান্না
তুমি কত সুন্দর নাটক তুমি সাজিয়েছো, যে নাটকের মাঝে অন্ধ না হয়ে আমৃত্য করে যেতে হবে অন্ধের অভিনয়। স্বর্গীয় ভালোবাসার হাতছানি উপেক্ষা করে হৃদয়কে করে নিতে হবে কঠিন পাষাণ। না না, আর আমি ভাববো না আমি যে আমারই সৃষ্টি জীবন নাটকের এক অসহায় ছোটকার। ভালোবাসার রূপকথার রাজ্যেই ভূমিষ্ঠ হওয়ার অভিনয় আমার জগৎ থেকে হারিয়ে গেছে। আলোর জগৎ থেকে ফিরে হৃদয়টাকে করে নিতে হবে কঠিন পাষাণ। সমস্ত অন্ধকার দূর করে আমি তোমাকে আবার আলোর জগতে নিয়ে যাব আবির। বৌদি, না 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 না, ওই সম্পর্কে তুমি আমাকে ডেকো না। ওই শব্দটা শুনলে আমার বুকটা ভেঙে চৌচির হয়ে যায়, চৌচির হয়ে যায়। কিন্তু আমার হৃদয়ে যে নেমে আসে কত প্রশান্তির ছায়া, ওই সম্পর্কে ডেকে আনি আমি যে বড় শান্তি পাই বৌদি, বৌদি বড় শান্তি পাই। বৌদি কে বৌদি? কার বৌদি? আমি কারো বৌদি নই। সেদিনের মেয়েটা আমার জীবনের এক চরম দুর্ঘটনা, আর সেই দুর্ঘটনা বলতে তোমার দাদার দেওয়া ওই কলঙ্ক সিঁদুরটাকে আমি স্মৃতি থেকে মুছে ফেলেছি। আমার এই শূন্য স্মৃতিটা তোমারই হাতে রাগা হয়ে আমার জন্য দিন গুনছে। আবির আবির দাও না, দাও না তোমার হাতের একটু সিঁদুর আমার স্মৃতিতে পরিয়ে দাও। আবির চুপ করো, তুমি চুপ করো। তোমার ওই পাপ উক্তিতে সারা সংসার বিষাক্ত হয়ে ওঠে। সারা সমাজ সংসার ঘৃণার থুৎকার করে মারবে। সারা জগতের মাঝে কলঙ্কিত হয়ে রইবে দাওয়ার বৌদির মধুর ভালোবাসা। আমি 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 তোমার ভালোবাসা, আমার সমস্ত কলঙ্ক আমি আমি ভুলে থাকবো আবির। আমি যে আজও তোমায় ভালোবাসি আবির, আজও তোমায়। তবে আমি হাত জোড় করে অনুরোধ করছি, আমাকে একটুখানি ভালোবাসা ভিক্ষা দাও, একটুখানি ভালোবাসা ভিক্ষা দাও। সরে যাও, সরে যাও। আমার শেষ কথা শোনো। তোমার আমার অতীতের কথা যাই হোক, আজ তুমি আমার দাদার বিবাহিত স্ত্রী, তাই আমি আজ তোমায় বৌদি বলে প্রণাম জানাতে পারি। কিন্তু প্রেমিকা ভেবে কখনো ভালোবাসতে পারি না, কখনোই না। আবির 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 আমার কথা শোনো। আমাকে আমাকে ভালোবাসা ভিক্ষা দাও একটু, আমার শূন্য স্মৃতিটা। আবির কাপুরুষ, আমার ভালোবাসাকে অসম্মান করে তুমি কিছুতে শান্তি পাবে না। এবার তোমাদের এই সংসারে আমি আগুন জ্বালিয়ে দেব। এতদিন তোমার জন্য আমার হৃদয়ে, আমার এই অন্তরে আমি যে ভালোবাসা জমি রেখেছিলাম, সেই ভালোবাসার পরিবর্তে আমি তোমার সামনে উগড়ে দেব তোমার দেওয়া ঘৃণাটা আমার জীবনে চরম প্রাপ্তি। কি তুফানি, তোমার চোখে জল? তুমি কাঁদছো ডার্লিং? কই দেখি দেখি। শুধু ভালোবাসি নয় তুফানি, আমি সব সময় তোমার পাশেই আছি। এখন বলো আমায় কি করতে হবে তুফানি? আগামী 19শে ফাল্গুন আমার দাদার সঙ্গে প্রতিমার বিয়ের দিন স্থির হয়েছে। যেমন করে হোক, যেভাবেই হোক, ওই বিয়েটা তোমাকে ভাঙতেই হবে, ভাঙতেই হবে। শুধু বিয়েটাই ভাঙবো না তুফানি, আমি এমন চাল চালবো যে
সেই চলে মাত হয়ে ওই আদর্শ চৌধুরী মেয়ে একমাত্র প্রতিমা চিরদিন লগ্ন ভ্রষ্টা হয়ে আজীবন সেই চোখে জল ফেলবে আর লজ্জার ঘৃণার ক্ষোভে তোমার দাদা সাগর হয়তো সে চিরদিনের মতো এই দেশ ছেড়ে পালিয়ে যাবে। কল্লোল, তাহলে সেই কাজের পুরস্কার স্বরূপ তুমি পাবে এই তুফানের হৃদয় উজাড় করা ভালোবাসা। শুধু ভালোবাসা নয় তুফান, একদিন না একদিন আমি তোমাকে আপন করে কাছে টেনে নেব। আর সেই সঙ্গে কেড়ে নেব ওই আদর্শ চৌধুরীর স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি। তাহলে এসো না, এসো এসো কল্লোল, এসো না।